আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি ইংরেজি বইয়ের ইউনিট 4, যার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। এই ইউনিট 4-এ যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো বেশ চমৎকার অ্যাক্টিভিটি। আমরা প্রতিটি অ্যাক্টিভিটি আলোচনা করব। কোর্স টিকায় আমি তোমাদের সাথে ইউনিট 4 থেকে সবগুলো অ্যাক্টিভিটি আলোচনা করব এবং চেষ্টা করব তোমাদেরকে বাংলায় অর্থসহ এর সমাধানগুলো বুঝিয়ে দিতে। তো আজকে প্রথম এই ক্লাসে ইউনিট 4-এর ওপর আজকের প্রথম এই ক্লাসে আমরা আলোচনা করব 1.1 নিয়ে, যেখানে আমরা ঠিক এরকম একটি ম্যাপ দেখতে পাবো। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তো তোমরা এখান থেকে খেয়াল করো আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে, আমরা উপরে পড়ব। লেখা রয়েছে লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। বাংলাদেশের যে মানচিত্রটি এখানে রয়েছে সেটির দিকে তাকাও। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ। তোমার যে জেলা রয়েছে, তুমি যেই জেলায় বাস করো সেই জেলাটি তুমি এখান থেকে খুঁজে বের করো। কানেক্ট দ্য ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। এরপর তুমি ডটগুলোকে কানেক্ট করে দাও। তুমি যেই জেলায় থাকো সেই জেলার যেই ডটগুলো রয়েছে সেগুলো। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে বাংলাদেশের একটি ম্যাপ। এখানে আমাদের বাংলাদেশে মোট 64টি জেলা রয়েছে। প্রতিটি জেলার নাম কোনটি কোন অবস্থানে রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো, আমি থাকি হচ্ছে বরিশালে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। সেক্ষেত্রে এই যে দেখো, এটি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। তো আমি কি করব বলো তো? এই যে দেখো, এখানে এই যে ডটগুলো রয়েছে, ছোট ছোট বিন্দুগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে আমি কি করব, এগুলোকে পরস্পর মিল করে দেব এবং আমি চিহ্নিত করে দিব যে আমি ঠিক এই জায়গাটাতে থাকি বা এই হোম ডিস্ট্রিক্টে আমি থাকি। তো তোমার যদি অন্য কোনো জায়গা হোম ডিস্ট্রিক্ট হয়ে থাকে, যেমন মনে করো তুমি গাজীপুরে থাকো, সেক্ষেত্রে এটি হচ্ছে গাজীপুর। তুমি কি করবে, এই যে ডটগুলো এগুলো পরস্পর মিল করে এটিকে সমান করে দিবে। আরও কিন্তু সবগুলো জেলা এখানে রয়েছে। দেখো, এই হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, এরপরে এখানে রয়েছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এরপর রয়েছে কিশোরগঞ্জ। এখানে আরও বিভিন্ন জেলা রয়েছে। দেখো, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, এরপর রয়েছে মাদারীপুর, গোপালগঞ্জ। এদিকে দেখো, আমরা যদি চট্টগ্রামের দিকে যাই সেখানে কিন্তু আমরা অন্যান্য যে সকল জেলাগুলো রয়েছে সেগুলো পাবো। খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম রয়েছে, তারপরে বান্দরবান রয়েছে, কক্সবাজার রয়েছে, ফেনী রয়েছে, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এগুলো রয়েছে। তারপরে আমরা যদি একটু উপরের দিকে যাই আমাদের মানচিত্রে, সেখানে কিন্তু আমরা উত্তর অঞ্চলের যে সকল জেলাগুলো রয়েছে সেগুলো পাবো। যেমন রংপুরের মধ্যে এখানে আমরা বিভিন্ন জেলা পাচ্ছি। দেখো, এই যে ঠাকুরগাঁও রয়েছে, দিনাজপুর রয়েছে, পঞ্চগড় রয়েছে, তারপরে লালমনিরহাট রয়েছে, কুড়িগ্রাম আছে, তারপরে জয়পুরহাট আছে, গাইবান্ধা আছে। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জেলা। দেখো, রাজশাহীর মধ্যে যদি আমরা যাই, এখানে আমরা বগুড়া পাবো, নওগাঁ পাবো, নবাবগঞ্জ পাবো, এরপরে রাজশাহী পাবো, নাটোর পাবো, সিরাজগঞ্জ পাবো, টাঙ্গাইল পাবো, জামালপুর, শেরপুর, আর কতগুলো যেই জেলাগুলো রয়েছে। তো তুমি যেটি করবে সেটি হচ্ছে, তুমি যেই জেলায় বসবাস করো সেটি হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্ট। তো তুমি প্রতিটি জেলায় কিন্তু এভাবে ডট ডট দেওয়া রয়েছে। তুমি সেই ডট ডটগুলোকে তুমি মিলিয়ে দিবে কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে। ঠিক এভাবে তোমরা এই 1.1 এই কাজটি করবে। এটি বেশ মজার একটি কাজ, তোমরা খুব আগ্রহ নিয়ে এটি করার চেষ্টা করো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে 1.2 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। সে প্রশ্নগুলোর সমাধান আমরা কিভাবে লিখব তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 4-এর 1.2 এই অ্যাক্টিভিটি নিয়ে। 1.2-এ এখানে আমাদেরকে বলা হয়েছে শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড। তুমি যে মানচিত্রটি তৈরি করেছো সেটি তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স।
এরপরে জোড়ায় জোড়ায় নিচেরা প্রশ্নগুলো একে অন্যকে জিজ্ঞেস করো এবং অ্যান্সারগুলো বের করো। শিক্ষার্থীরা এখানে বলা হয়েছিল প্রথমে শেয়ার ইউর ম্যাপ, তোমার ম্যাপটি শেয়ার করো। তো ম্যাপ মানে হচ্ছে মানচিত্র। এখানে কোন মানচিত্রের কথা বলা হয়েছে? এর আগের ক্লাসে আমরা 1.1-এ একটি মানচিত্র দেখেছিলাম। এই যে অ্যাক্টিভিটি, এখানে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যেই হোম ডিস্ট্রিক্টে থাকি বা যেই জেলায় আমরা বসবাস করি সেই জেলার যে ডটগুলো রয়েছে ডটগুলো পরস্পর মিল করতে। তো আমরা ঠিক কীভাবে মিল করে আমার যে সহপাঠী রয়েছে বা পাশে যে বন্ধুটি রয়েছে তার সাথে আমরা শেয়ার করব। এরপর মূলত আমরা পরবর্তী যে প্রশ্নগুলো এগুলোর উত্তর দেব। তো এখানে এই নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার নাম কি। বিয়ে বলা হয়েছে হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, তোমার যে নেইবারিং ডিস্ট্রিক্ট রয়েছে বা পাশের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলো কি। সিএ জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে, তোমার যে জেলা সেই জেলার কি পছন্দ করো তুমি। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার সলিউশন, আমাদের ইউনিট 4-এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার নাম কি। তো দেখো আমি লিখেছি দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বরিশাল। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, অর্থাৎ আমি বরিশাল জেলায় বাস করি, এজন্য আমি এখানে লিখেছি দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বরিশাল। তোমার ক্ষেত্রে কিন্তু এটি ভিন্ন হতে পারে, তুমি অন্য কোনো জেলায় বসবাস করতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি তোমার যেই জেলা সেই জেলার নামটি এখানে লিখে দিবে। তুমি যদি রাজশাহীতে বসবাস করো তাহলে তুমি লিখবে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রাজশাহী। যদি তুমি সিলেটে বাস করো সেক্ষেত্রে সিলেটের কথা লিখে দিবে। ঠিক এভাবে তুমি যেখানে বাস করো তুমি সেটার কথা লিখে দিবে। বিতে বলা হয়েছে হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট। শিক্ষার্থীরা, বলা হয়েছে তোমার যে জেলা সেই জেলার আশেপাশে কোন জেলাগুলো রয়েছে। এখানে নেইবারিং ডিস্ট্রিক্ট বলা হয়েছে। নেইবার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। তো তুমি যেই জেলায় বসবাস করো সেই জেলার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেগুলো তোমার প্রতিবেশী। ঠিক যেমনভাবে তুমি যেইখানে বসবাস করো তোমার আশেপাশে যে সকল পরিবারগুলো রয়েছে তারা যেমন তোমার প্রতিবেশী, ঠিক একইভাবে তুমি যেই জেলায় বসবাস করো তোমার জেলার আশেপাশে অন্যান্য যে সকল জেলাগুলো রয়েছে সেগুলো তোমার প্রতিবেশী জেলা। তো সহজভাবে বলতে গেলে এখানে জানতে চাওয়া হয়েছে যে তোমার জেলার আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে সেগুলো কি। তো যেহেতু আমি বরিশাল জেলায় বসবাস করি এজন্য কিন্তু আমি আমার যে নেইবারিং ডিস্ট্রিক্ট বা আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোর নাম আমি এখানে লিখে দিয়েছি। আমি লিখেছি মাই নেইবারিং ডিস্ট্রিক্ট আর, প্রতিবেশী যে জেলাগুলো সেগুলো হচ্ছে পিরোজপুর, ঝালকাঠি অ্যান্ড গোপালগঞ্জ। দেখো আমরা যদি একটু মানচিত্রে যাই, এই হচ্ছে আমাদের মানচিত্র। আমি বসবাস করি কোথায়? আমি বসবাস করি বরিশালে। সেক্ষেত্রে আমার চারপাশের জেলাগুলো কি কি দেখো, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, এগুলো কিন্তু আমার আশেপাশের জেলা। তো এজন্য আমি এখানে কিন্তু লিখে দিয়েছি যে আমার আশেপাশে কোন কোন জেলাগুলো রয়েছে। এখন তুমি যদি অন্য কোনো জেলায় বসবাস করো সেক্ষেত্রে কিন্তু তোমার নেইবারিং ডিস্ট্রিক্ট বা তোমার আশেপাশের যে জেলাগুলো সেগুলো কিন্তু ভিন্ন হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো তুমি বসবাস করো মনে করো হবিগঞ্জে, সেক্ষেত্রে তোমার যেই নেইবারিং ডিস্ট্রিক্ট সেগুলোকে কি হবে বলো তো। তুমি হবিগঞ্জে বসবাস করলে তোমার আশেপাশের জেলাগুলো হবে মৌলভীবাজার, এরপরে রয়েছে সিলেট, এরপরে রয়েছে সুনামগঞ্জ, এরপরে রয়েছে কি দেখো কিশোরগঞ্জ, এরপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এগুলো কিন্তু তোমার নেইবারিং ডিস্ট্রিক্ট বা প্রতিবেশী জেলা। আবার মনে করো তুমি বসবাস করো গাজীপুরে, তো গাজীপুরে বসবাস করলে তোমার যেই প্রতিবেশী জেলাগুলো রয়েছে সেগুলো কি কি হবে, সেগুলো হবে টাঙ্গাইল, সেগুলো হবে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী হবে, ঢাকা হবে, নারায়ণগঞ্জ হবে। তো এগুলো হচ্ছে তোমার প্রতিবেশী জেলা। মোট কথা হচ্ছে তুমি এই মানচিত্রটি খেয়াল করবে, এই মানচিত্রটির যেই জায়গায় তোমার জেলাটি তার আশেপাশে যেই জেলাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে তোমার প্রতিবেশী জেলা বা নেইবারিং ডিস্ট্রিক্ট। আমি আশা করছি তোমরা ২ নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সিএ জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার জেলার কোন জিনিসগুলো পছন্দ করো। তো দেখো
এখানে আমি যেহেতু বরিশাল জেলায় বসবাস করি, আমি আমার বরিশাল জেলার যে সকল জিনিসগুলো আমার কাছে পছন্দনীয় সেগুলো আমি লিখে রেখেছি। আমি লিখেছি দেয়ার আর মেনি রিভার্স ইন মাই ডিস্ট্রিক্ট। আমার জেলায় অনেকগুলো রিভার্স বা নদী রয়েছে। এ লট অফ হিলসা ফিশ আর ফাউন্ড ইন দিস রিভার্স। এই সকল নদীতে প্রচুর পরিমাণে হিলসা ফিশ বা ইলিশ মাছ পাওয়া যায়। হিলসা ফিশ মানে হচ্ছে ইলিশ মাছ। এই সকল নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আই লাইক দেম, আমি এগুলোকে পছন্দ করি। অলসো অলসো দেয়ার আর মেনি ট্যুরিস্ট প্লেস হিয়ার। এর পাশাপাশি এখানে অনেক ট্যুরিস্ট প্লেস রয়েছে। ট্যুরিস্ট প্লেস বলতে বোঝায় পর্যটনের যে সকল জায়গাগুলো রয়েছে, মানে ঘোরার মতো জায়গা, সেগুলো। আই লাইক টু ভিজিট দিস প্লেস, আমি এই জায়গাগুলো ভিজিট করতে বা পরিদর্শন করতে পছন্দ করি। তো আমি আমার জন্য এটা লিখেছি, তবে তুমি যেই জেলায় বসবাস করো তোমার ক্ষেত্রে কিন্তু এই বিবরণটা সেম থাকবে না, এটি কিন্তু ভিন্ন হবে। তুমি যদি কক্সবাজারে বসবাস করো সেক্ষেত্রে তুমি কক্সবাজারে কোন জিনিসটা তুমি পছন্দ করো। তুমি যদি নারায়ণগঞ্জে বসবাস করো তাহলে সেক্ষেত্রে ওই জায়গার কোন জিনিসটা তুমি পছন্দ করো। রাজশাহী, সিলেট, তুমি যে জায়গায় বসবাস করো না কেন সেই জায়গার কোন জিনিসটা তোমার কাছে বেশি পছন্দনীয় সেটি মূলত তুমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি 1.2 এ যেই কাজটি ছিল এটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী যে অ্যাক্টিভিটি 1.3, সেখানে আমরা একটি ডায়লগ পাবো বা একটি কনভারসেশন পাবো। এই ডায়লগটি দাদু এবং নাতির মধ্যে সংঘটিত হচ্ছে। তো আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই ডায়লগটি বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 4 নিয়ে। ইউনিট 4 এর 1.3 এই অ্যাক্টিভিটি আমরা আলোচনা করব। আমাদের ইউনিট 4 এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। এখানে আমরা আমাদের নিজের জেলা সম্পর্কে ধারণা লাভ করব। শিক্ষার্থীরা, ইউনিট 4 এর 1.3 তে আমাদেরকে একটি ডায়লগ দেওয়া হয়েছে বা একটি সংলাপ দেওয়া হয়েছে। সেই সংলাপটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ পড়ে বুঝিয়ে দেব। এখানে আমি আলাদাভাবে ডায়লগটি লিখে রেখেছি। তোমাদের মূল বইয়ে ডায়লগটি ঠিক এরকম ছিল, দেখো, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এখানে ছোট্ট একটি মেয়েকে দেখতে পাচ্ছি এবং সামনে একজন বৃদ্ধ ব্যক্তিকে বসে থাকতে দেখছি। তারা একে অন্যের সাথে কথা বলছে। এখানে এই ছোট মেয়েটি, তার নাম হচ্ছে ফাতিহা এবং তার সামনে যে বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি হচ্ছেন এই ছোট মেয়েটির দাদু। তো তারা কোন বিষয় নিয়ে কথা বলছে সেই বিষয়টি মূলত এই যে ডায়লগ এখানে আমরা দেখতে পাবো। আমি তোমাদেরকে শব্দ ধরে ধরে লাইন বাই লাইন বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা শুরু করছি এভাবে। এখানে কি বলা হয়েছে? লেখা রয়েছে, ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতিহা ক্লাস 5-এর একজন স্টুডেন্ট। সে পঞ্চম শ্রেণীতে পড়ে। তার স্কুলের নাম হচ্ছে তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অর্থাৎ তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন কিশোরগঞ্জ। তার যে জেলা সেই জেলাটি হচ্ছে কিশোরগঞ্জ। ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট। একদিন সে তার গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু, সে তার দাদুকে জিজ্ঞেস করলো অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজের যে জেলা সেই জেলার নামকরণ সম্পর্কে। নেমিং মানে হচ্ছে নামকরণ, মানে তার জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ নামটা কিভাবে এলো, মানে কেন তার জেলার নাম কিশোরগঞ্জ, এই নামকরণের পেছনে যে কারণ, এই কারণটা সে তার দাদুর কাছে জিজ্ঞেস করলো। তো এই বিষয়টি নিয়ে মূলত উভয়ের মধ্যে কথা হচ্ছে। তো দেখো, ফাতিহা তার দাদাকে বলছে, হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও। সে তার দাদুকে বলছে গ্র্যান্ডপা। দেখো, দাদুকে গ্র্যান্ডপাও কিন্তু বলা হয়। সে বলছে, গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও, আপনি কি কথা বলার জন্য ফ্রি আছেন? ফ্রি মানে হচ্ছে অবসর, মানে এখন তো আপনি কোনো কাজ করছেন না, আপনি কি আমার সাথে একটু কথা বলতে পারবেন? কথা বলার জন্য আপনি কি ফ্রি আছেন? তখন গ্র্যান্ডফাদার বা দাদু তিনি বললেন, ইয়েস
ইউ ক্যান টক টু মি নাও। হ্যাঁ, এখন তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা তখন জিজ্ঞেস করছে যে কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ। দেখো ফাতিহা জিজ্ঞেস করছে যে কুড ইউ টেল মি, আপনি কি আমাকে এটা বলতে পারেন যে হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ, আপনি কি আমাকে এটা বলতে পারেন যে আমাদের জেলার যে নাম সেটি কিশোরগঞ্জ কিভাবে হলো। এটি ফাতিহা তার দাদুকে জিজ্ঞেস করলো। তখন গ্র্যান্ডফাদার তিনি বললেন ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তখন তিনি বললেন যে ভালো, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার, আর স্টোরি গল্প। তাহলে তিনি বললেন যে এর পেছনে বেশ মজার একটা গল্প রয়েছে। তো সেই গল্পটা কি, কিভাবে কিশোরগঞ্জ নামটা হলো, এটাই মূলত আমরা জানব। ফাতিহা তখন সে বলল প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো। তখন সে বলল যে গ্র্যান্ডপা বা দাদু, আমাকে দয়া করে এটা বলো, আমি এটা জানতে চাচ্ছি। তখন গ্র্যান্ডফাদার তিনি বললেন যে এই দেখো, তিনি এখানে বিস্তারিত কথাগুলো বললেন যে ইন দ্য 6th সেঞ্চুরি, ষষ্ঠ শতাব্দীতে, সেঞ্চুরি মানে শতাব্দী, তো ষষ্ঠ শতাব্দীতে দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। তিনি বলছেন যে 6 শতাব্দীতে এখানে একজন ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, একজন জমিদার বাস করতেন, যিনি পরিচিত ছিলেন ব্রজকিশোর প্রামাণিক নামে। দেখো, তার নাম ছিল ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক, এই দুটি নামের মধ্যে যে কোনো একটা নাম তার হবে। হি এস্টাবলিশড এ গঞ্জ আর বিজনেস সেন্টার অন দ্য ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র রিভার। তিনি প্রতিষ্ঠা করলেন একটা গঞ্জ। দেখো, গঞ্জ মানে কি, আমরা তো বিভিন্ন জেলার নামের শেষে গঞ্জ বলি, তাই না? গঞ্জ মানে হচ্ছে বিজনেস সেন্টার বা যেখানে ব্যবসা করা হয়, এরকম একটা শহর। তো সেটাই বলা হয়েছে যে তিনি এস্টাবলিশ করলেন, এস্টাবলিশ প্রতিষ্ঠা করলেন একটা গঞ্জ। কোথায়? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে তিনি একটা গঞ্জ প্রতিষ্ঠা করলেন। ব্যাঙ্ক মানে তীর, নদীর তীর, আর ব্রহ্মপুত্র রিভার মানে ব্রহ্মপুত্র নদী। তো তিনি সে ব্রহ্মপুত্র নদীর তীরে একটা গঞ্জ প্রতিষ্ঠা করলেন। মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ড কিশোর অ্যান্ড গঞ্জ। দেখো, অনেক মানুষই এটা বিশ্বাস করেন, মোস্ট পিপল বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, অনেক মানুষ এটা বিশ্বাস করেন যে কিশোরগঞ্জ নামটা মূলত দুটি শব্দ দিয়ে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে কিশোর আর একটা হচ্ছে গঞ্জ, এই দুটি নাম দিয়ে এসেছে। তো এই কিশোর আর গঞ্জ কি? কিশোর হচ্ছে এই যে নন্দকিশোর বা ব্রজকিশোর, তার যে নাম ছিল সেখান থেকে কিশোর শব্দটা এসেছে, আর গঞ্জ এসেছে তিনি যে গঞ্জ প্রতিষ্ঠা করেছেন সেখান থেকে। তো এই হচ্ছে মূলত এই কিশোরগঞ্জ নামটা যে হয়েছে বা নামকরণ করা হয়েছে তার পেছনের ইতিহাস। দেখো, তখন ফাতিহা সে বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা আসলেই অনেক মজার একটা ঘটনা। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, এই গল্পটা আমার সাথে শেয়ার করার জন্য বা ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তখন গ্র্যান্ডফাদার তিনি বললেন ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ বা তোমাকে তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ সম্পর্কে বেশ কিছু বই রয়েছে। দিস উইল হেল্প ইউ টু নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, এগুলো তোমাকে তোমার যে হোম ডিস্ট্রিক্ট বা তুমি যে জেলায় বসবাস করো সেই জেলা সম্পর্কে জানতে আরও সাহায্য করবে। তখন ফাতিহা বলল ও শিওর, অবশ্যই, আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর। দেখো, সে বলছে আই উইল সার্টেনলি, সার্টেনলি শব্দের অর্থ নিশ্চিতভাবে, আমি নিশ্চয়ই এই বইগুলো পড়ব এবং আরও বেশি পরিমাণে জানার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে ফাতিহা এবং তার দাদুর মধ্যে একটি ডায়লগ বা কথাবার্তা এখানে হচ্ছিল। তারা আলোচনা করলো যে কিভাবে কিশোরগঞ্জ এই নামটি এলো। তো আমরাও কিশোরগঞ্জ নামের পেছনে যে ইতিহাস সেটি আমরা জানলাম।
আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে 1.3 নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দুজন ব্যক্তির মধ্যে একটি ডায়লগ দেখলাম। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের এই যে ইউনিট 4 এর 1.4 অ্যাক্টিভিটি নিয়ে। সেখানে আমরা ABC 3টি প্রশ্ন পাবো। এই 3টি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 4 এর 1.4 অ্যাক্টিভিটি নিয়ে। ইউনিট 4 এ আমরা মূলত মাই হোম ডিস্ট্রিক্ট বা আমার নিজের যে জেলা, সেই জেলা সম্পর্কে জানছিলাম। তো আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি করেছি, তারই ধারাবাহিকতায় 1.4 নিয়ে আলোচনা করব। 1.4 এ বলা হয়েছে রিড দ্য কনভারসেশন ইন 1.3 অ্যাগেইন অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। আমাদেরকে বলা হয়েছে 1.3 তে আমরা যেই কনভারসেশনটি পড়েছিলাম বা ডায়লগটি পড়েছিলাম সেটি আবারও পড়তে, এবং নিচে 3টি প্রশ্ন রয়েছে, দেখো ABC। এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো 1.3-তে কোন কনভারসেশনটি বা কোন ডায়লগটি ছিল, দেখো আমরা যদি একটু উপরে যাই বা এর আগের পৃষ্ঠায় যাই, সেখানেই মূলত আমরা 1.3 অ্যাক্টিভিটি পাবো। সেখানে আমরা দেখছিলাম যে ফাতিহা নামে একটি মেয়ে তার দাদুর সাথে কথা বলছে একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি কি ছিল? সেই বিষয়টি ছিল ফাতিহার হোম ডিস্ট্রিক্ট, যেটি হচ্ছে কিশোরগঞ্জ। সেই কিশোরগঞ্জের নাম কিভাবে করা হয়েছে বা কিশোরগঞ্জ নামটি কিভাবে এলো, সেটি সম্পর্কে সে তার দাদুর কাছে জিজ্ঞেস করছে এবং তার দাদু তাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। তো এটি মূলত এখান থেকে আমরা জেনেছিলাম। আমি বাংলায় অর্থসহ সম্পূর্ণ এই ডায়লগটি তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা এখনো যারা এই ক্লাসটি করোনি, তোমরা অবশ্যই কোর্সটিকা থেকে এই ক্লাসটি দেখে নিতে পারো। এতে করে 1.4 অ্যাক্টিভিটিতে আমরা যে 3টি প্রশ্নের উত্তর দিব, এই 3টি প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখব সেটি দেখে আসি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 4 এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন? গঞ্জ এই শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে বা গঞ্জ শব্দটা দিয়ে কি বোঝায়? দেখো আমরা লিখব দ্য ওয়ার্ড গঞ্জ মিনস এ মার্কেট অর বিজনেস সেন্টার। গঞ্জ শব্দটা দিয়ে মূলত একটি বাজারকে বোঝায়, মার্কেট বা বাজারকে বোঝায়, অথবা বিজনেস সেন্টার বা ব্যবসার যে কেন্দ্র সেটিকে বোঝায়। তোমরা এভাবে লিখবে। দ্বিতীয় প্রশ্ন, বিয়ে জানতে চাওয়া হয়েছে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম? কিশোরগঞ্জ নামটা কিভাবে এসেছে? কিশোরগঞ্জ এই নামটা কিভাবে এসেছে? তো গত ক্লাসে আমরা যারা ডায়লগটি পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কিশোরগঞ্জ নামকরণটা কিভাবে হয়েছে। ফাতিহার দাদু তাকে বুঝিয়েছিল যে কিভাবে কিশোরগঞ্জ নামটা এসেছিল। তো আমরা এভাবে লিখব যে কিশোরগঞ্জ গট ইটস নেম ফ্রম এ ল্যান্ডলর্ড named Brojokishore or Nandokishore Pramanik, who established a Ganj business center on the bank of the Brahmaputra river. আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। কিশোরগঞ্জ নামটা মূলত একজন ব্যক্তির নাম থেকে এসেছে, যে ব্যক্তির নাম হচ্ছে ব্রজকিশোর প্রামাণিক। কেউ কেউ বলে থাকে নন্দকিশোর প্রামাণিক ওই ব্যক্তির নাম ছিল, এবং ওই ব্যক্তিটি ছিলেন একজন ল্যান্ডলর্ড বা একজন জমিদার। তিনি ব্রহ্মপুত্র যে নদীটি রয়েছে সেই নদীর তীরে একটি গঞ্জ বা একটি ব্যবসার যে কেন্দ্রবিন্দু সেটি তিনি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার যেই সেই নাম ব্রজকিশোর অর্থাৎ কিশোর, এবং তিনি যে গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন সেই গঞ্জ কিশোরগঞ্জ। এভাবেই মূলত এই জেলার নামটা হয়েছে। শিক্ষার্থীরা, তো এখান থেকে তোমরা দেখতে পেলে যে কিভাবে এই উত্তরটি লেখা রয়েছে। আমি আশা করছি তোমরা এভাবে লিখতে পারবে। সিএ বলা হয়েছে ফাইন্ড সাম মোর প্লেস ইন বাংলাদেশ দ্যাট এন্ড উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ। ম্যাপ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ম্যাপ থেকে আরও কিছু জায়গার নাম খুঁজে বের করতে, যে জায়গাগুলোর নামের শেষে গঞ্জ শব্দটা রয়েছে। তো কোন ম্যাপের কথা বলা হয়েছে?
শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের এই ইউনিটের একেবারে শুরুর দিকে যাই, তাহলে আমরা একেবারে 1.1 যে অ্যাক্টিভিটিটি দেখেছিলাম সেখানে এরকম একটা মানচিত্র দেখেছিলাম। এই মানচিত্রের কথাই বলা হয়েছে। এই মানচিত্রে বিভিন্ন জায়গার নাম রয়েছে, যেই জায়গাগুলোর নামের শেষে গঞ্জ শব্দটা রয়েছে। তো এই গঞ্জ শব্দটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে যে কোন কোন নামের শেষে রয়েছে। তো দেখো আমি লিখেছি যে সাম প্লেসেস দ্যাট এন্ড উইথ গঞ্জ আর গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, রায়গঞ্জ। দেখো মানচিত্রে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এই নামগুলো দেখতে পাবো। দেখো গোপালগঞ্জ রয়েছে, এই হচ্ছে গোপালগঞ্জ। এরপরে সিরাজগঞ্জ, এই দেখো সিরাজগঞ্জ। তো এই নামগুলো আমরা এখান থেকে পাই, এবং আরও একটি নাম রয়েছে রায়গঞ্জ। তো এরকম গঞ্জ দিয়ে যদি আরও কোনো নাম তোমরা ওই মানচিত্রে পাও তাহলে সেগুলো তোমরা এখানে বসিয়ে দিবে। তো ঠিক এভাবে আমরা 1.4 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা 2.1 অ্যাক্টিভিটিতে চলে যাব। সেখানে আমরা মাই হোম ডিস্ট্রিক্টের উপরে একটি বড় আর্টিকেল পাবো। এই আর্টিকেলটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 4 এর 2.1 নিয়ে। 2.1-এ আমরা একটি আর্টিকেল পাবো বা একটি প্রবন্ধ পাবো মাই হোম ডিস্ট্রিক্ট বা আমার নিজের জেলা সম্পর্কে। এখানে কিশোরগঞ্জ সম্পর্কে একটি বিস্তারিত লেখা রয়েছে। কিশোরগঞ্জের নাম কিভাবে এলো, কিশোরগঞ্জ শহরে বা কিশোরগঞ্জের জেলায় কি কি রয়েছে, এই যাবতীয় বিষয়গুলো তোমরা এই টেক্সটটি পড়লে বুঝতে পারবে। আমি চেষ্টা করব সম্পূর্ণ এই টেক্সটটি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিতে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিচ্ছি যে এই টেক্সটে কি কি লেখা রয়েছে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 4, যার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। 2.2 আজকের আমাদের অ্যাক্টিভিটি লেখা রয়েছে ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার। ফাতিহা হ্যাজ কালেক্ট শব্দটি থেকে কালেক্টেড শব্দটি এসেছে। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। আমি বাংলায় অর্থগুলো লিখে দিয়েছি, তোমরা এগুলো খাতায় নোট করে রাখবে এবং মুখস্থ করবে। ফাতিহা হ্যাজ কালেক্টেড, ফাতিহা সংগ্রহ করেছে মোর ইনফরমেশন মানে তথ্য, আরও তথ্য সে সংগ্রহ করেছে অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার। তার দাদার সহায়তায় সে কিশোরগঞ্জ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স, সে এই সকল তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করতে চায় বা ভাগাভাগি করে নিতে চায়। শি হ্যাজ রিটেন এ স্মল আর্টিকেল অন হার হোম ডিস্ট্রিক্ট, সে এই তথ্যগুলো দিয়ে ছোট্ট একটি প্রবন্ধ লিখেছে তার হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলা সম্পর্কে। তো দেখো, এই হচ্ছে তার সেই আর্টিকেল। সে তার আর্টিকেলটির নাম দিয়েছে মাই হোম ডিস্ট্রিক্ট। তো আমরা এবার কিশোরগঞ্জ সম্পর্কে জানব। সে বলেছে আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটা জেলা। লার্জেস্ট মানে বড় বা বৃহত্তম, এটা বাংলাদেশের অন্যতম বড় একটা জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটা অবস্থিত। সিচুয়েটেড মানে অবস্থিত, এটা অবস্থিত কোথায় অবস্থিত? ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। নর্থ ইস্টার্ন শব্দের অর্থ হচ্ছে কি? দেখো, নর্থ ইস্টার্ন মূলত দুইটি শব্দ এখানে। নর্থ মানে কি? নর্থ মানে উত্তর, আর ইস্ট মানে পূর্ব। তাহলে নর্থ ইস্টার্ন মানে উত্তর পূর্ব দিকে। তাহলে এই যে শহরটি বা এই যে জেলাটি, এটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস। মিউনিসিপ্যালিটিস শব্দের অর্থ পৌরসভা, এর রয়েছে 8টি পৌরসভা অ্যান্ড 13 উপজেলাস এবং 13টি উপজেলা। The total area of Kishoreganj district is
2688 স্কোয়ার কিলোমিটার্স। এই যে কিশোরগঞ্জ জেলা, এর আয়তন কত? এর আয়তন হচ্ছে 2688 বর্গ কিলোমিটার। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিশোরগঞ্জ জেলা সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো পেলাম সেটি আমরা এখান থেকে জানলাম। তোমরা খাতায় নোট করে রাখবে যে কিশোরগঞ্জ জেলাটি কোন জায়গায় অবস্থিত, এখানে এখানে কয়টি পৌরসভা রয়েছে, কয়টি জেলা রয়েছে, কয়টি উপজেলা রয়েছে এবং এর আয়তন কত, এটি তোমরা খাতায় নোট করে রাখো। এরপর বলা হয়েছে, দেখো, সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট। এই জেলার মধ্য দিয়ে কিছু নদী প্রবাহিত হয়েছে। রিভার মানে নদী, কিছু নদী এই জেলার মধ্য দিয়ে গেছে। দে আর ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নরসুন্দ। দেখো, এখানে সেই নদীগুলোর নামের কথা বলা হয়েছে যে কি কি নদী এই জেলায় রয়েছে বা এই জেলার মধ্য দিয়ে গিয়েছে। দেখো, নদীগুলো হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র মানে পুরনো ব্রহ্মপুত্র নদী, মেঘনা নদী, এরপর রয়েছে কালনি নদী, সুতি নদী, আর একটি হচ্ছে নরসুন্দর নদী। এই নদীগুলো এই কিশোরগঞ্জ জেলায় রয়েছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। কিশোরগঞ্জ যে পৌরসভা তার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন। এই যে শহর বা কিশোরগঞ্জ শহর, সেই কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়েই মূলত এই নরসুন্দা নদী সেটি বয়ে গেছে। ফ্লো মানে হচ্ছে বয়ে যাওয়া বা প্রবাহিত হওয়া। আমরা এই পর্যন্ত জানলাম। এরপর দেখো কি বলা হয়েছে, আমরা এগুলোও জানব। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচড দ্য ট্র্যাডিশন অফ বাংলা ফোক লিটারেচার। শিক্ষার্থীরা, বেশ কিছু জটিল শব্দ রয়েছে, এই শব্দগুলো তোমরা অবশ্যই খাতায় বাংলায় অর্থ এবং উচ্চারণ সহ নোট করে রাখবে। আমি কিন্তু প্রতিটি শব্দ তোমাদেরকে ধরে ধরে পড়িয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে দিস ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচ। এই যে জেলাটি, এই জেলাটি এনরিচ করেছে। এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা, সমৃদ্ধ করেছে। কি সমৃদ্ধ করেছে? দ্য ট্র্যাডিশন অফ বাংলা ফোক লিটারেচার। বাংলার যে ফোক লিটারেচার বা লোকসাহিত্য রয়েছে, সেই লোকসাহিত্যের ঐতিহ্যকে সে সমৃদ্ধ করেছে। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, আর ফোক লিটারেচার, ফোক মানে লোক আর লিটারেচার মানে সাহিত্য। ফোক লিটারেচার লোকসাহিত্যের যেই ঐতিহ্য সেটিকে এনরিচ করেছে বা সমৃদ্ধ করেছে এই জেলাটি। মোস্ট অফ দ্য লিরিক অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ময়মনসিংহ গীতিকা সম্পর্কে জানো, যেটি হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপকরণ। তো সেই ময়মনসিংহ গীতিকার যেই গুরুত্বপূর্ণ লিরিকগুলো রয়েছে বা কথাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই ভূমিতে বা এই কিশোরগঞ্জ ভূমিতেই সেগুলো কম্পোজ করা হয়েছে বা রচনা করা হয়েছে। The river Haurs and green fields of this region set the scene for many popular folk tales and palas. দেখো, এখানে কি কি রয়েছে আরো সেগুলোর কথা বলা হয়েছে। রিভার নদী, হাওর, এখানে কিন্তু অনেক হাওর রয়েছে। গ্রিন ফিল্ড সবুজ মাঠ রয়েছে। অফ দিস রিজিয়ন, রিজিয়ন মানে অঞ্চল, এই অঞ্চলে এই যে জিনিসগুলো রয়েছে, নদী, হাওর, সবুজ মাঠ, এগুলো কি করেছে? সেট দ্য সিন ফর মেনি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস। উপকথা রয়েছে, লোককথা রয়েছে এবং পালা গান রয়েছে। এই পালা গানগুলো বা লোক যেই কথাগুলো রয়েছে, সেই কথাগুলোর, সেই লোককথার গুরুত্বপূর্ণ সিন এই জিনিসগুলো তৈরি করে দিয়েছে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অব বাংলা লিটারেচার, চন্দ্রাবতী। দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কিশোরগঞ্জ হচ্ছে বাড়ি, কার বাড়ি? এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। দেখো, বলা হয়েছে ফার্স্ট ফিমেল পোয়েট। ফিমেল মানে নারী আর পোয়েট মানে কবি। প্রথম নারী কবি যার নাম হচ্ছে চন্দ্রাবতী অফ বাংলা লিটারেচার, লিটারেচার সাহিত্য। বাংলা লিটারেচারের প্রথম নারী কবি যার নাম হচ্ছে চন্দ্রাবতী, তিনিও কিন্তু, তার বাড়িও কিন্তু এই কিশোরগঞ্জ জেলায়।
উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফ্রম চিলড্রেন লিটারেচার। দেখো শুধু চন্দ্রাবতী নয়, এর পাশাপাশি আরও জনপ্রিয় যে সকল কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, তারাও কিন্তু এই কিশোরগঞ্জ জেলা থেকে এসেছেন। যাদের মধ্যে দুজন ব্যক্তির নাম উল্লেখযোগ্য, তারা হচ্ছেন উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রয়। তারা কিন্তু অনেক বেশি পপুলার বা জনপ্রিয় ফর চিলড্রেন লিটারেচার, মানে শিশু সাহিত্যের জন্য। এরা শিশুদের জন্য অনেক অনেক রচনা তারা করে গেছেন। দে আর অলসো ফ্রম দ্য ডিস্ট্রিক্ট, তারাও এই জেলা থেকেই এসেছেন। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। আমাদের একজন জনপ্রিয় চিত্রশিল্পী রয়েছেন যার নাম হচ্ছে জয়নুল আবেদিন। দেখো জয়নুল আবেদিন তিনি ছিলেন একজন পেইন্টার, পেইন্টার মানে চিত্রশিল্পী। তিনি একজন জনপ্রিয় চিত্রশিল্পী ছিলেন, তিনিও কিন্তু এই কিশোরগঞ্জ জেলা থেকে এসেছেন। শিক্ষার্থীরা, আমরা এই অংশে জানলাম কিশোরগঞ্জ জেলার যে গুরুত্ব, বাংলা সাহিত্যে কিশোরগঞ্জ জেলার যে গুরুত্ব সেটি আমরা এখান থেকে জানলাম। এবার আমরা এখান থেকে কিশোরগঞ্জ জেলার কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন বা কিছু আকর্ষণীয় পর্যটন যে জায়গাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। বলা হয়েছে দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে বা পর্যটনের যে আকর্ষণীয় জায়গাগুলো রয়েছে সেগুলো রয়েছে। ট্যুরিস্ট মানে যারা পর্যটক রয়েছেন তারা, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় অনেক জায়গা এখানে রয়েছে। শোলাকিয়া, দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, ইজ লোকেটেড কিশোরগঞ্জ সদর। শিক্ষার্থীরা, বাংলাদেশে ঈদের সময় কিন্তু ঈদের নামাজ পড়া হয়। সেই ঈদের নামাজ কোথায় পড়া হয়? ঈদগাহে পড়া হয়। তো বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদগাহ যেখানে ঈদের নামাজ আদায় করা হয় সেটির নাম হচ্ছে শোলাকিয়া, এবং সেই শোলাকিয়া কিন্তু এই কিশোরগঞ্জ সদরে অবস্থিত। দ্য হিস্টোরিক্যাল শাহিদি মস্ক, দ্য পাগলা মস্ক অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী আর অলসো লোকেটেড হিয়ার। এখানে আরও কিছু আকর্ষণীয় জায়গা রয়েছে। দেখো বলা হয়েছে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, শাহিদি মস্ক, মস্ক মানে মসজিদ, এখানে ঐতিহাসিক শহীদি মস্ক রয়েছে, পাগলা মসজিদ রয়েছে, অ্যান্ড শিবা টেম্পল, টেম্পল মানে মন্দির, শিব মন্দির রয়েছে, অফ চন্দ্রাবতী আর অলসো লোকেটেড হিয়ার, মানে চন্দ্রাবতীর যেই শিব টেম্পল বা শিব মন্দির রয়েছে সেটাও কিন্তু এই জেলায় আছে। দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি অ্যান্ড দ্য শাহ মাহমুদ মস্ক ইন এগারো সিন্দুর আর অলসো সাম হিস্টোরিক্যাল প্যালেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। দেখো এখানে আরও মজার কিছু জায়গা রয়েছে, যেমন ঈশা খাঁর যে জঙ্গল বাড়ি রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। শাহ মাহমুদ মস্ক, এখানে 11 সিন্দুর নামে একটা জায়গা রয়েছে এবং সেই জায়গায় কিন্তু শাহ মাহমুদ মসজিদ রয়েছে। সেগুলো কিন্তু এই যে হোম ডিস্ট্রিক্ট, আমি যেই জেলায় বসবাস করি অর্থাৎ কিশোরগঞ্জ, সেখানকার আকর্ষণীয় কিছু জায়গা। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। আমি গর্বিত বোধ করছি যে আমি এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। আই ফিল প্রাউড, প্রাউড মানে কি? ফিল মানে অনুভব করা, প্রাউড মানে গর্বিত। তো আমি গর্বিত অনুভব করছি। আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে নিজেকে গর্বিত বোধ করছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে মাই হোম ডিস্ট্রিক্টে কিশোরগঞ্জ জেলার সমস্ত জিনিসগুলো জানলাম। আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। তুমি যেই জেলায় বসবাস করো, তুমি সেই জেলার যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এরকম একটি লেখা তুমি তৈরি করতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা 2.2 অ্যাক্টিভিটিতে চলে যাব। সেখানে আমাদেরকে ট্রু ফলস অ্যাক্টিভিটি দেওয়া হবে। সেই অ্যাক্টিভিটি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের চতুর্থ যে ইউনিটটি রয়েছে, মানে ইউনিট 4 এর 2.2 অ্যাক্টিভিটি নিয়ে। 2.2 এ আমরা ট্রু ফলস অ্যাক্টিভিটি পাবো, যেখানে বলা হয়েছে ডিসকাস দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন পেয়ার্স, রাইট ট্রু অর ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক।
এখানে ABCDE 5টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে বা 5টি বাক্য দেওয়া রয়েছে। এই 5টি বাক্যের কোনোটি সত্য হবে, কোনোটি মিথ্যা হবে। তো যেটি ট্রু হবে সেটির সামনে আমরা ট্রু লিখব, যেটি ফলস হবে সেটির সামনে আমরা ফলস লিখব। তো এটি হচ্ছে মূলত আমাদের কাজ। তো কোনটি সত্য এবং কোনটি মিথ্যা সেটি আমরা কিভাবে বুঝব, সেটি বোঝার জন্য এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে এখানে কিশোরগঞ্জ জেলার উপরে একটি আর্টিকেল দেওয়া ছিল। এই আর্টিকেলটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছিলাম। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জিনিস আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। তোমরা এখনও যারা এই ক্লাসটি দেখোনি, অবশ্যই আমাদের কোর্সটিকা চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নেবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আমাদের সেই প্যাসেজটি। তো এই প্যাসেজটি থেকেই মূলত এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে চলো এবার আমরা দেখে নিচ্ছি যে কিভাবে 2.2 এটি আমরা সমাধান করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 4-এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। দেখো, প্রথম যে বাক্য সেখানে বলা হয়েছে কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। তাহলে এটি কিন্তু সত্য। সত্য হলে আমরা ট্রু লিখব। এখানে দেখো আমি ট্রু লিখেছি। বিয়ে বলা হয়েছে, এরপর বিয়ে বলা হয়েছে নরসুন্দা নদী ফ্লোস থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন। এই জেলার যে শহরটি রয়েছে সেই শহরের মধ্য দিয়ে নরসুন্দা নদী বয়ে গেছে। তাহলে এটাও ট্রু বা সত্য, আমরা ট্রু লিখলাম। সি এ জানতে চাওয়া হয়েছে ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। ময়মনসিংহ গীতিকা এটা বাংলা সাহিত্যের অংশ নয়। তো আমরা যখন টেক্সটটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে অংশ নয়, ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার, তাহলে এটি কিন্তু মিথ্যে, আমরা লিখলাম ফলস। দিয়ে বলা হয়েছে সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। সুকুমার রয় তিনি একজন জনপ্রিয় শিশুদের বই লেখক। তাহলে এটি সত্য, আমরা ট্রু লিখলাম। ইয়ে বলা হয়েছে শোলাকিয়া ইজ অনলি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। শোলাকিয়া হচ্ছে কিশোরগঞ্জের একমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা পর্যটকদের আকর্ষণীয় জায়গা। তো এটা কিন্তু ফলস বা মিথ্যে, কারণ আমরা জানি এই কিশোরগঞ্জ জেলায় আরও অনেকগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে। তো যেহেতু এটি মিথ্যা, আমরা লিখলাম ফলস। তাহলে শিক্ষার্থীরা, আমরা এ নম্বরে ট্রু পেলাম, বি নম্বরে ট্রু পেলাম, সি নম্বরে ফলস পেলাম, এরপর ডি নম্বরে ট্রু পেলাম, আবার ই নম্বরে ফলস পেলাম। ঠিক এভাবে 5টি স্টেটমেন্টের কোনটি ট্রু কোনটি ফলস সেগুলোকে আমরা যাচাই করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 2.3 এই অ্যাক্টিভিটিতে। এই কাজটি তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 4 থেকে 2.3 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, ABCDE। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখব সেটি মূলত আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ সমাধান করে দেখাবো। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করার জন্য আমাদেরকে এর আগের ক্লাসে যেই টেক্সটটি আমরা পড়েছিলাম মাই হোম ডিস্ট্রিক্ট, যেখানে আমরা কিশোরগঞ্জ সম্পর্কে একটি লেখা পড়েছিলাম, এই লেখাটি আমাদেরকে পড়তে হবে। পড়ে এর বাংলা অর্থ বুঝতে হবে, এখানে কী কী তথ্য আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। কারণ এখান থেকেই মূলত ওই প্রশ্নগুলো করা হয়েছে, আর ওই প্রশ্নগুলোর উত্তর আমরা মূলত এই টেক্সটের মধ্যে পাবো। তো এর পূর্বের ক্লাসে আমি কিন্তু তোমাদের সাথে এই টেক্সটটি নিয়ে আলোচনা করেছিলাম এবং এটি সম্পূর্ণ বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। সুতরাং তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখোনি, অবশ্যই আমাদের কোর্সটিকা চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নেবে। তো এবার চলো আমরা আলোচনা করে যে কিভাবে 2.3 এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 4-এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। তো
তো এখানে 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া জনপ্রিয় কেন? তো শোলাকিয়া কি? শোলাকিয়া হচ্ছে একটা জায়গার নাম, কিশোরগঞ্জের একটা জায়গার নাম হচ্ছে শোলাকিয়া। তো এই শোলাকিয়া জায়গাটা কেন জনপ্রিয়? তো উত্তরে আমরা লিখব শোলাকিয়া ইজ ফেমাস ফর বিং দ্য লার্জেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ। শোলাকিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। তোমরা ঈদগাহ সম্পর্কে জানো, যেখানে ঈদের নামাজ আদায় করা হয়। তো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া হওয়ায় এটি জনপ্রিয়। বিয়ে জানতে চাওয়া হয়েছে ওয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? ঈশা খার যে ফোর্ট মানে দুর্গ বা কিল্লা, তো ঈশা খার দুর্গ কোথায় অবস্থিত? তো আমরা লিখব যে দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি। ঈশা খার ফোর্ট বা দুর্গ জঙ্গলবাড়িতে অবস্থিত। এই জঙ্গলবাড়ি এই জায়গাটা আবার কিশোরগঞ্জে রয়েছে। তো সেখানে মূলত এই ঈশা খার ফোর্ট বা কিল্লা বা দুর্গ সেটি অবস্থিত। সিএ জানতে চাওয়া হয়েছে মেনশন টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের দুটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা পর্যটকদের আকর্ষণের জায়গা উল্লেখ করো। তো আমরা দুটি জায়গা উল্লেখ করতে পারি এভাবে যে টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ আর দ্য, এখানে আমি লিখেছি দেখো, পাগলা মস্ক অ্যান্ড দ্য শাহিদি মস্ক। খেয়াল করো, পাগলা মস্ক মানে হচ্ছে পাগলা মসজিদ, এবং আরেকটি মসজিদ রয়েছে সেটি হচ্ছে শহীদি মসজিদ। তো এই দুইটি হচ্ছে কিশোরগঞ্জের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দর্শনার্থীরা ঘুরতে যায়। তো তোমরা এভাবে লিখতে পারো। এরপর দেখো ডি নম্বর জানতে চাওয়া হয়েছে নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বা নারী কবির নাম লিখো। দেখো, ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি। তো আমরা উত্তরটি এভাবে লিখব, দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। তোমরা নামটি মনে রাখবে। এরপর দেখো ই নম্বরে জানতে চাওয়া হয়েছে কি রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের যে ন্যাচারাল বিউটি রয়েছে বা প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে তা সম্পর্কে 3টি বাক্য লিখো। তো 3টি বাক্য আমরা এভাবে লিখতে পারি। দেখো আমি এখানে 3টি বাক্য লিখেছি। আমাদের প্রথম বাক্যটি হচ্ছে কিশোরগঞ্জ হ্যাজ মেনি রিভার্স দ্যাট বিউটিফাই দ্য ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জে অনেক নদী আছে যা এই জেলাটিকে সুন্দর করে তুলেছে। এরপর দ্বিতীয় সেন্টেন্স আমরা লিখতে পারি দ্য হাউস অ্যান্ড গ্রিন ফিল্ডস ক্রিয়েট এ চার্মিং ল্যান্ডস্কেপ। এখানে যে হাউর রয়েছে এবং গ্রিন ফিল্ড রয়েছে বা সবুজ মাঠ রয়েছে, এটা সৃষ্টি করে। ক্রিয়েট মানে সৃষ্টি করা বা তৈরি করা। তো কি তৈরি করে? চার্মিং ল্যান্ডস্কেপ, একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখেছি দ্য ন্যাচারাল সিনারি অফ দিস ডিস্ট্রিক্ট অ্যাট্রাক্টস মেনি ভিজিটর্স। এই জেলার যে ন্যাচারাল সিনারি রয়েছে বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কি করে? অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা। কাদেরকে আকর্ষণ করে? মেনি ভিজিটর্স, অনেক দর্শনার্থীদেরকে আকর্ষণ করে। তাহলে শিক্ষার্থীরা আমি এখানে 3টি বাক্য এভাবে লিখলাম, তোমরা চাইলে আলাদাভাবে তোমাদের মতো করেও লিখতে পারো। তো যাই হোক, এখানে মোট 5টি প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবে আমি কিন্তু তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি থাকবে 3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 4 এর 3.1 অ্যাক্টিভিটি নিয়ে। আমাদের ইউনিট 4 এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, এবং 3.1 যে অ্যাক্টিভিটি সেখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস সম্পর্কে জানব। দেওয়া আছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, মানে ক্যাপিটাল লেটারের ব্যবহার।
ক্যাপিটাল লেটার বলতে কি বোঝায় তোমরা আশা করছি ইতোমধ্যেই জানো। ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতের অক্ষর। তো আমরা লেখার মধ্যে দুই ধরনের অক্ষর ব্যবহার করি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং আরেকটা হচ্ছে স্মল লেটার। তো আজকের এই পাঠে আমরা জানব যে আমরা কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব। এখানে একটি ছক দেওয়া রয়েছে। তো বলা হয়েছে উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। আর এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে আমরা কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করি। আর এই ডান পাশে এখানে মূলত এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে সেটি আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম যেই নিয়ম সেখানে বলা হয়েছে অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, কোনো একটি বাক্যের শুরুতে, সেটি যে কোনো বাক্যই হতে পারে, বাক্যের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। তো এক্সাম্পলে এখানে বলা হয়েছে রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। তো এখানে দেখো বাক্যটি শুরু হয়েছে এখানে রাইস শব্দটি দিয়ে, তো রাইস শব্দটি আবার শুরু হয়েছে আর দিয়ে, সুতরাং প্রথম অক্ষরটা বড় হাতের। তো এভাবে বাক্যের প্রথম অক্ষর আমরা দেখো বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। দ্বিতীয় যে নিয়ম সেখানে বলা হয়েছে ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল, কোনো ব্যক্তির নাম সেটি ক্যাপিটাল লেটার হবে এবং একই সাথে যদি টাইটেল তার উপাধি থাকে সেই উপাধি সেটাও কিন্তু আমরা বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি করব, বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। যেমন এখানে লেখা রয়েছে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য রিবেল পোয়েট, কাজী নজরুল ইসলামকে রিবেল পোয়েট বা বিদ্রোহী কবি বলা হয়। তো এখানে খেয়াল করো কাজী নজরুল ইসলাম, তো কাজী নজরুল ইসলাম এখানে এইটি হচ্ছে কিন্তু তার নাম, সুতরাং কাজী এখানে বড় হাতের অক্ষর লিখলাম, নজরুল এখানেও প্রথম অক্ষরটি বড় হাতের লিখলাম, ইসলাম এখানেও কিন্তু বড় হাতের অক্ষর লিখলাম। তাহলে তোমরা দেখলে যে নামের শুরুতে কিন্তু বড় হাতের অক্ষর হয়। আবার একই সাথে কোনো ব্যক্তির যে টাইটেল থাকে বা তার যে উপাধি থাকে সেই উপাধিতেও কিন্তু বড় হাতের অক্ষর হয়। যেমন এখানে রিবেল পোয়েট লেখা হয়েছে, কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন বিদ্রোহী কবি, তো এটা তার উপাধি। তো এখানে রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, তো রিবেল শব্দটাকে বড় হাত দিয়ে চিহ্নিত করা হয়েছে, পোয়েট শব্দটাকেও বড় হাত দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো এভাবেই তোমরা মূলত কোনো ব্যক্তির নাম সেটি বড় হাত দিয়ে লিখবে, সেটি বড় হাতের অক্ষর দিয়ে লিখবে এবং তার যদি কোনো উপাধি থাকে সেটিও তোমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখবে। পরবর্তী যে রুলস বা নিয়ম সেখানে বলা হয়েছে ফর নেমস অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রি, কোনো জায়গার নাম অথবা কোনো দেশের নামের ক্ষেত্রেও আমরা বড় হাতের অক্ষর ইউজ করব। যেমন এখানে বলা হয়েছে আই অ্যাম ফ্রম কুষ্টিয়া বাংলাদেশ, আমি বাংলাদেশের কুষ্টিয়ায় থাকি। তো কুষ্টিয়া কি বলো তো, কুষ্টিয়া হচ্ছে একটা জায়গার নাম, একটা জেলার নাম, তাহলে জায়গার নাম যেহেতু এটিও বড় হাতের অক্ষর হবে বা ক্যাপিটাল লেটার হবে। আর বাংলাদেশ এটার একটা দেশের নাম, সুতরাং এখানেও কিন্তু বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। শুধুমাত্র বাংলাদেশ বা কুষ্টিয়ার ক্ষেত্রেই নয়, বিশ্বের যে কোনো জায়গা যে কোনো দেশ সবকিছুর পূর্বেই কিন্তু সবকিছুর শুরুতেই কিন্তু আমরা বড় হাতের অক্ষর লিখব বা ক্যাপিটাল লেটার ইউজ করব। পরবর্তী যে নিয়ম সেখানে বলা হয়েছে ফর নেমস অফ হলিডেজ ডেজ অ্যান্ড মান্থ, কোনো ছুটির দিন, সাধারণ কোনো দিন বা মাস, এই নামগুলো আমরা লিখতে গেলেও বড় হাতের অক্ষর ব্যবহার করব। তো দেখো এখানে এক্সাম্পলে বলা হয়েছে আই ওয়াজ বর্ন অন স্যাটারডে 12 জুলাই 2014, তো আমি জন্মগ্রহণ করেছি শনিবার 12 জুলাই 2014। তো দেখো স্যাটারডে কি, স্যাটারডে মানে হচ্ছে শনিবার, তো এটা একটা দিনের নাম, তো দিনের নাম এই জন্য আমরা এখানে স্যাটারডে লিখলাম এস ক্যাপিটাল লেটার দিয়ে। অপরদিকে দেখো মান্থ মাসের নাম, জুলাই মাস এটা একটা মাসের নাম, এখানে কিন্তু আমরা যেটা বড় হাতের অক্ষর দিয়ে লিখলাম, এভাবে আমরা লিখব। সবশেষ যে নিয়মটি সেখানে বলা হয়েছে ফর দ্য প্রোনাউন আই, এই আই যখন প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় বা কারো নামের প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন মূলত আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। যেমন দেখো এখানে বলা হয়েছে লাস্ট নাইট, গত রাতে আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock, গত রাতে আমি আমার রাতের খাবার 9টায় সেরেছি। তো
তো এখানে আই দিয়ে বোঝানো হয়েছে আমি। তো আই দিয়ে যখন আমি বোঝানো হবে তখন মূলত সেই আইটা বড় হাতের অক্ষর হবে। তো শিক্ষার্থীরা আমরা এই ছকে দেখে নিলাম ক্যাপিটাল লেটার ইউজ করার কিছু নিয়ম এবং সেই নিয়মের বিপরীতে তার কিছু এক্সাম্পল বা উদাহরণ আমরা এখান থেকে দেখে নিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের মূল বইয়ের পরবর্তী যে অ্যাক্টিভিটি 3.1.1 এই অ্যাক্টিভিটিতে চলে যাব এবং এই অ্যাক্টিভিটিতে আমরা কি করব, আমরা ক্যাপিটাল লেটার প্রয়োগ করব। কোথায় ক্যাপিটাল লেটার বসবে, কোথায় ক্যাপিটাল লেটার বসবে সেগুলো আমরা এখানে প্রয়োগ করে দেখব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 3.1.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে বলা হয়েছে ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করো যেখানে ব্যবহার করার প্রয়োজন। এখানে দেখো 5টি বাক্য দেওয়া রয়েছে এ বি সি ডি ই। এই 5টি বাক্যের কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি, কিন্তু আমরা জানি একটি বাক্যের বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। তো ক্যাপিটাল লেটার আমরা কোন জায়গা ব্যবহার করব, কেন ব্যবহার করব সেটি বোঝার জন্য আমাদেরকে নিয়ম জানতে হবে। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে ক্যাপিটাল লেটারের যেই নিয়মটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম 3.1 এই অ্যাক্টিভিটিতে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস শিখেছিলাম ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আমি তোমাদেরকে এই যে নিয়মটি এটি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখনও যারা এই ক্লাসটি দেখোনি অবশ্যই কোর্সটিকার এই চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নেবে। তো আমরা এখন চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 4-এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। দেখো 3.1.1 হচ্ছে আমাদের আজকের অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে ইউজ ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি। তো প্রথম যে বাক্যটি সেখানে মূলত বলা হয়েছে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। তো আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম। তো এজন্য আমরা কি করলাম, বাংলাদেশ শব্দটির শুরুতে আমরা কি করেছি, বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করেছি, বড় হাতের বা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। এবং একই সাথে এই শব্দটি হচ্ছে এই সেন্টেন্সের প্রথম শুরু, একেবারে শুরুর শব্দ। এজন্য বাক্যের শুরুতেও কিন্তু বড় হাতের অক্ষর বসে। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি। এটি আমরা এভাবে করলাম। বিয়ে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি। তুমি কি কখনো রাঙামাটিতে গিয়েছ? তো দেখো এখানে দুই জায়গায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি, একটা হচ্ছে হ্যাভ এখানে আর একটা হচ্ছে রাঙামাটির আর এখানে। তো কেন ইউজ করলাম, প্রথমত হ্যাভ দিয়ে এই বাক্যটি শুরু হয়েছে, এজন্য শুরুতে আমরা এইচটা বড় হাতের লিখলাম। এরপরে রাঙামাটি হচ্ছে একটা জায়গার নাম, এজন্য আমরা আরটা বড় হাতের লিখলাম। কোনো জায়গার নামের শুরুতে বড় হাতের অক্ষর বসে। এরপর সি নম্বর যে বাক্যটি সেখানে বলা হয়েছে কি দেখো আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে। আমাদের ক্লাস রবিবার শুরু হয়। তো এখানেও কিন্তু আমরা যথারীতি দুই জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করেছি। কেন দেখো, প্রথমে আওয়ার এই শব্দটি দিয়ে আমাদের বাক্যটি শুরু হয়েছে, এজন্য ওটাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখলাম। এরপর সানডে এটি হচ্ছে মূলত একটা দিনের নাম, স্যাটারডে সানডে মানডে। তো দিনের নামের শুরুতেও কিন্তু বড় হাতের অক্ষর হয়, এই জন্য আমরা সানডে লেখার শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করলাম। এভাবে মূলত তোমরা প্র্যাকটিস করবে। ডি নম্বরে বলা হয়েছে জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিন একজন মহান চিত্রশিল্পী ছিলেন। তো এখানে দেখো আমরা দুই জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করেছি। কোন কোন জায়গায়, প্রথমত জয়নুল তারপরে আবেদিন। তো আমরা জানি মানুষের নামের যে বানান সেই নামের বানানের শুরুতে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। তো জয়নুল আবেদিন এটা হচ্ছে তার নাম। তো এই জন্য আমরা জেড এবং এ এই দুটিকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখলাম। এরপর ই নম্বরে বলা হয়েছে উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। আমরা শীতকালটা ডিসেম্বর এবং জানুয়ারিতে উপভোগ করি।
তো এই বাক্যে তোমরা দেখতে পাচ্ছ 3 জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। উই এখানে, ডিসেম্বর এবং জানুয়ারি। তো কেন এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে? প্রথমত উই দিয়ে এই বাক্যটি, পুরো বাক্যটি শুরু হয়েছে, এজন্য আমরা উই এখানে ক্যাপিটাল লেটার ইউজ করলাম। এরপরে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি হচ্ছে মাসের নাম। আমরা জানি যে কোনো মাসের নামের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। তো এই জন্য ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাসের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করলাম। তো এভাবে আমরা ABCDE এখানে এই যে 5টি বাক্য ছিল যার কোথাও কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি, আমরা সংশোধন করে পুনরায় এই বাক্যগুলো লিখলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা 3.2 এই অ্যাক্টিভিটিতে চলে যাব। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে আর্টিকেল সম্পর্কে জানব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা ক্যাপিটাল লেটার সম্পর্কে আলোচনা করেছিলাম, বা বড় হাতের অক্ষর ইংরেজি লেখার মধ্যে কোথায় কোথায় ইউজ করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে, যেখানে বলা হয়েছে 3.2 অ্যাক্টিভিটিতে ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেল। আর্টিকেল কি এবং আর্টিকেল কিভাবে কাজ করে, কোন কোন জায়গায় কাজ করে, সেগুলো আমরা মূলত এই যে লেখাটি রয়েছে এখান থেকে উদাহরণ সহ দেখব। শিক্ষার্থীরা দেখো, আমাদের এই যে আর্টিকেল সম্পর্কে যে লেখাটি রয়েছে সেটা ঠিক এভাবে শুরু হয়েছে, এ অ্যান অ্যান্ড দি আর আর্টিকেলস। ইংরেজিতে এ, অ্যান এবং দি এই তিনটি শব্দকে আর্টিকেল বলা হয়। উই ইউজ দেম বিফোর নাউন্স। আমরা এই আর্টিকেলকে সাধারণত নাউন বা বিভিন্ন নামের শুরুতে ব্যবহার করি বা নামের পূর্বে ব্যবহার করি। উই ইউজ এ অ্যান্ড অ্যান টু টক অ্যাবাউট ওয়ান থিং। সাধারণত একটি জিনিস বোঝাতে আমরা এ এবং অ্যান ব্যবহার করে থাকি। তো সেটি কিভাবে? দেখো, এখানে বলা হয়েছে উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট ওয়ার্ডস। শিক্ষার্থীরা, এ এবং অ্যান দুইটি শব্দের অর্থই কিন্তু একই। এ মানেও একটি, অ্যান মানেও একটি, কিন্তু দুটি ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। এ আমরা কখন ব্যবহার করি? এখানে বলা হয়েছে বিগিনিং উইথ কনসোনেন্ট ওয়ার্ডস। আমরা যে ইংরেজি বর্ণমালা পড়েছি, অ্যালফাবেট পড়েছি, অ্যালফাবেট কয়টি তোমরা জানো নিশ্চয়ই। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালফাবেট 26টি। তো এই 26টি অ্যালফাবেটের মধ্যে 5টি অ্যালফাবেট হচ্ছে আমাদের যে ভাওয়েল রয়েছে সেই ভাওয়েল, এবং বাকিগুলো সব হচ্ছে কনসোন্যান্ট। তো কনসোন্যান্ট দিয়ে যেই সকল ওয়ার্ডগুলো শুরু হয়, যেই সকল ওয়ার্ডের বানানগুলো কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, সেগুলোর শুরুতে মূলত এ ব্যবহার করা হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পল দেওয়া রয়েছে, এ হাউস, এ ফ্যামিলি, এ বুক। এই তিনটি শব্দই কিন্তু এখানে কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে বা বানানটা করা হয়েছে। যেমন এইচ হচ্ছে কনসোন্যান্ট, এফ কনসোন্যান্ট এবং বিও কিন্তু কনসোন্যান্ট। এজন্য আমাদেরকে এখানে এ লেখা হয়েছে। শিক্ষার্থীরা, যে কোনো নাউন সেটি যদি একটি বোঝায়, একটি অর্থে বোঝায়, এবং একই সাথে ওই নাউনের বানান যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, তাহলে সেখানে আমরা এ ব্যবহার করব। কিন্তু দেখো, যদি কোনো নাউনের বানান ই দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সেখানে আর এ হবে না, সেখানে হবে অ্যান। উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ডস। যে সকল ওয়ার্ডগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি বর্ণ যেটি আমি তোমাদেরকে বললাম, যেগুলো আমি এইমাত্র তোমাদেরকে বললাম, সেগুলো হচ্ছে প্রতিটি ভাওয়েল। ভাওয়েল দিয়ে যেই ওয়ার্ডগুলোর স্পেলিং বা বানান শুরু হয়, সেগুলোর শুরুতে আমরা সাধারণত অ্যান ইউজ করি। যেমন দেখো, অ্যান অ্যানিমাল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিটি শব্দ কিন্তু দেখো, এ হচ্ছে একটা ভাওয়েল, ই হচ্ছে একটা ভাওয়েল, ও হচ্ছে একটা ভাওয়েল। ভাওয়েল দিয়ে যেই শব্দগুলো লেখা হয়, শুরু হয়, সেই ভাওয়েল দিয়ে যেই শব্দগুলোর বানান শুরু হয়, সেগুলোর জন্য আমরা অ্যান ব্যবহার করি। আরেকটা
আর্টিকেল হচ্ছে দি, TAC দি। তো উই ইউজ দি, আমরা দি ব্যবহার করি। কখন দি ব্যবহার করি? ফর এ স্পেশাল অর নোন থিং, কোনো স্পেশাল বিশেষ বা কোনো চেনা পরিচিত বস্তুকে বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করি। যেমন দেখো, দি সান, দি স্কুল, দি দি স্কাই, এগুলোর শুরুতে আমরা কি করি? এগুলোর শুরুতে আমরা দি ব্যবহার করি। দি ব্যবহারের ক্ষেত্রে কনসোনেন্ট নাকি ভাওয়েল দিয়ে শব্দটি তৈরি হয়েছে বা বানানো হয়েছে সেটি কিন্তু দেখা হয় না। মূলত নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানোর জন্য আমরা দি শব্দটা ব্যবহার করি। তো আর্টিকেল আমরা তিন প্রকার শিখলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান এবং আরেকটা হচ্ছে দি। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল রয়েছে। তো এ পেট ক্যাট মানে একটি পোষা বিড়াল রয়েছে। বিয়ে বলা হয়েছে, এরপর বিয়ে বলা হয়েছে হি গেভ মি অ্যান অরেঞ্জ, সে আমাকে একটি অরেঞ্জ দিয়েছে। এরপর সিতে বলা হয়েছে দ্য ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটি খুবই সুন্দর। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা আর্টিকেল বসাবো এ এন দি। আমি আশা করছি তোমরা এই ক্লাসটি খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং এভাবে তোমরা বাসায় বসে আর্টিকেল প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের চতুর্থ যে ইউনিটটি রয়েছে এই ইউনিটটি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পঞ্চম ইউনিটে, যেটির নাম হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। 5 নম্বর ইউনিটে যেই কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ ধারাবাহিকভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।